ওকে, সো আমাদের আজকে সাবজেক্ট নাম দেখতে পাচ্ছ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো এই সাবজেক্টটায় আমরা বেসিক্যালি কী শিখতে পারবো সেখান থেকে শুরু করি আজকের ক্লাসটা। সো দেখো, তোমরা তোমাদের মধ্যে অনেকেই সফটওয়্যার ডেভেলপার হবে, কেউ কোনো ওয়েবসাইট ডেভেলপ করবে, কেউ কোনো অ্যাপ ডেভেলপ করবে। সো এবার হয়তো তোমরা নিজেরা ডেভেলপ করবে, মানে হয়তো এরকম হতে হবে ফ্রিল্যান্সিং করছো, সেখান থেকে কাজ আসছে, একা সেটাকে হ্যান্ডেল করছো, এরকম হতে পারে। বা অ্যাটলিস্ট কী হতে পারে, তোমরা কোনো কোম্পানির হয়ে কাজ করছো এবং সেই কোম্পানির যেসব জিনিস ডেভেলপ করছে তার তোমরা ডেভেলপ হিসেবে কাজ করছো। সো এই যে আমরা সফটওয়্যার ডেভেলপ করছি, এই সফটওয়্যারটা ডেভেলপ কার জন্য করছি? কোনো কাস্টমারের জন্য যার কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের কাছে আসছে, যে সে বলছে আমরা, ফর এক্সাম্পল ফ্লিপকার্ট একটা কী কোম্পানি? একটা ই কমার্স কোম্পানি যারা কিছু জিনিস সেল করে। সো এবার হচ্ছে ফ্লিপকার্টের মতো কোনো একটা কোম্পানির বা কেউ ভাবে যে আমরা কিছু জিনিস সেল করবো অনলাইনে। এবার ধরো তার কাছে কোডিং নলেজ নেই, এবার সে কী করতে পারে? সে কারো কাছে যেতে পারে যার সেই কোডিং নলেজ রয়েছে, বা এরকম অনেক কোম্পানিও রয়েছে যারা এরকম সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে? তো তাদের কাছে যাবে এবং গিয়ে আমাদের কাস্টমারটা বা যে সফটওয়্যার বানাতে চাইছে সে বলবে যে আমার এরকম সফটওয়্যার চাই, তার মধ্যে আমার এরকম এরকম রিকোয়ারমেন্ট রয়েছে। এবং দেন কোম্পানিটা বা যে ইন্ডিভিজুয়ালটা যে সফটওয়্যার ডেভেলপ করছে সে ওই রিকোয়ারমেন্ট ভালো মতো বুঝে একটা স্ট্রাকচার তৈরি করবে, যে মানে কীভাবে সফটওয়্যার তৈরি করলে সেটা সবথেকে বেটার হবে, সবথেকে এফিশিয়েন্ট হবে, আর আমাদের কাস্টমার যা চাইছে সেটা ডেলিভার করতে পারবে। এই যে পুরো জিনিসটা, এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মধ্যে শিখব, যে কীভাবে এই জিনিসগুলো হয়। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, যে এই জিনিসটা আমি বললাম এখন, সেটাই আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। সো এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে বাড়ি বানানোর একটা এক্সাম্পল। ওকে, সো দেখো, তুমি যদি একটা বাড়ি বানাতে চাও তুমি কী করবে? অ্যাট ফার্স্ট নিয়ে তো বাড়ি বানাবে না। ফার্স্ট অফ অল সেটা যে পারে কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাবে, তাকে বলবে যে আমি এরকম একটা বাড়ি বানাতে চাই, এরকম জায়গা, এরকম এরকম জিনিস, এরকম এরিয়া। সো একটা অ্যাকচুয়ালি ওকে, সো তুমি ফার্স্টে বলবে যে তোমার কী কী চাই। আমার এরকম চাই, এরকম রিকোয়ারমেন্ট আছে, এরকম জিনিস করতে এতগুলো রুম চাই, এরকম চাই, সেটা তুমি বলবে। সো তুমি যেটা বলবে তার উপর ডিপেন্ড করে তোমার রিকোয়ারমেন্ট ঠিকমতো বুঝে, তুমি কি চাইছো সেটা বুঝে আমাদের ইঞ্জিনিয়ার বা যাই সিভিল ইঞ্জিনিয়ার যাই বলো, তারা একটা ব্লু প্রিন্ট তৈরি করবে, মানে একটা প্ল্যান তৈরি করবে যে কীভাবে জিনিসগুলো হবে। ওকে, সো এটা সেকেন্ড, একটা প্ল্যান তৈরি করবে। ওকে, সো প্ল্যানটাকে আমরা ব্লু প্রিন্টও বলতে পারি। এই যে ব্লু প্রিন্ট তৈরি করবে যে কী হবে, বাড়িটা হবে কোথায়, কোন ঘর হবে, কোন ঘরটা কীরকম হবে, দরজা কোথায় হবে, জানলা কোথায় হবে, সেটা প্ল্যান তৈরি হবে। প্ল্যান তৈরির পর কী হবে? আমাদের বাড়িটা তৈরি শুরু হবে, বিল্ডিং তৈরি করা শুরু হবে। ওকে, দেন কী হবে? এরকম তো না যে তৈরি হতে থাকলো, ঠিক আছে? তৈরি তো বেশিরভাগ দেখো যে আমাদের মিস্ত্রি থাকে, তারা তৈরি করে, এবং এই তৈরির মাঝে মাঝে আমাদের চেকিংও কিন্তু হয় যে সব ঠিকঠাক মতো হচ্ছে কি না, সব কীরকম কী হচ্ছে। ওকে, সেরকম চেকিং থাকে। তারপর কী হয়? তারপর টেক কেয়ার মানে কি? অ্যাকচুয়ালি এই পরের দুটো একসাথে বলতে পারো। ওকে, সো এরকম না যে আমাদের একটা বাড়ি তৈরি হয়ে গেল তার মানে হয়ে গেল, আমরা কিছু করবো না। আমাদের একটা বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরেও আমাদের মেবি অনেক কিছু মনে হতে পারে, যে ধরো আমাদের ফার্স্টে মনে হয়েছিল যে বাড়িটার ব্লু কালার করলে ভালো লাগবে, তো এরকম একটা মনে হচ্ছে ব্লু কালার করে ভালো লাগবে, কিন্তু দেখা গেলো যে ব্লু কালার অত ভালো লাগছে না। বাড়ি তৈরি হয়ে গেছে, কী করবে? কালারটা চেঞ্জ করবে, এর উপর অন্য কালার করবে। সো এরকম ধরো, এরকম যদি আমরা এটাকে সফটওয়্যার দিয়ে ভাবি, তো সফটওয়্যারটার কোনো জিনিস বানানো হয়েছে, কোনো পেজ বানানো হয়েছে, পেজটা ঠিক আছে, বাট তোমার ডিজাইনটা পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে এটা একটু অন্য জায়গায় হলে ভালো হতো। সো এইসব যে জিনিসগুলো, এইগুলোকে বলে মেনটেন্যান্সের মধ্যে পড়ে। ওকে, আর আমাদের বাড়ির ক্ষেত্রে বলতে পারি যে বাড়ির
অলওয়েজ মনে হতে পারে যে এই জিনিসটা এরকম করলে ভালো হতো, উইন্ডোটায় এরকম মিরর লাগালে ভালো হতো, এরকম কাজ ইউজ করলে ভালো হতো। ওকে, সো এইসব এর যে জিনিসটা, এইটাই যে সফটওয়্যার দিয়ে বলি আমরা, তখন সেটা হবে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওকে, সো যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের ডেফিনেশন বলতে হয়, তাহলে সেটা কী হবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড cost effective approach for designing, developing, testing and maintaining reliable and user friendly software system. কি বললাম আরেকবার বলি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ সিস্টেমেটিক। ওকে, মানে এরকম নয় যে আমরা প্রথমে প্ল্যান বানালাম, তারপর শুনলাম যে কী কী চাই, এটা তো হবে না। সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। প্রথমে আমরা শুনবো রিকোয়ারমেন্ট কী কী, সেই অনুযায়ী আমরা প্ল্যান বানাবো, সেই অনুযায়ী কাজ শুরু হবে। ওকে, সেই অনুযায়ী চেকিং হবে সব ঠিকঠাক আছে নাকি, তারপর যা দরকার হবে সেগুলো মেনটেন্সে ফিক্স করবো আমরা বা ইমপ্রুভ করবো। সো এটা একটা সিস্টেমেটিক ওয়ে, পরপর যাবে জিনিসটা। ওকে, সো এটা সিস্টেমেটিক, এটা কস্ট এফেক্টিভ। দেখা হলো এবার দেখো, তোমরা যখন একটা বাড়ি বানাবে, সো তোমরা ফার্স্টেই জায়গায় যাবে, মানে যাকে অ্যাসাইন করবে কাজটা বাড়ি বানানোর, তার কাছে এস্টিমেশন চাইবে যে কত আমার খরচা পড়বে। মেবি সে একটা এস্টিমেশন দিল 50 লাখ। ওকে, সো এবার ধরো যে ডেভেলপ করছে, তাকে তো তুমি যেটা চেয়েছো, তোমাদের রিকোয়ারমেন্ট, সেটাকেও ফুলফিল করতে হবে, এবং তার সঙ্গে যা কস্ট ও তোমাকে বলেছে, ও চেষ্টা হতো তার মধ্যে মধ্যে করার। মানে 50 লাখ, হয়তো 50 লাখের থেকে 1-2 লাখ এদিক ওদিক হলো, বা 2-3 লাখ এদিক ওদিক হলো, কিন্তু এরকম না, ধরো 50 লাখ বললো, এবার কস্ট এবার 70 লাখে। ওকে, সো সেটা অসুবিধার ব্যাপার হবে দুজনের ক্ষেত্রেই। সো কস্ট এফেক্টিভ হতে হবে। আমরা যেই কস্টটা বলবো চেষ্টা করতে হবে সেই কস্টের মধ্যে আনার, এবং আমরা কস্ট সেভাবে এস্টিমেট করবো। ওকে, সো এটা হচ্ছে কস্ট এফেক্টিভ। অ্যাপ্রোচ ফর ডিজাইনিং, আমরা সফটওয়্যারটা ডেভেলপ করবো, সেটা এখন ডিজাইনিং করতে হবে যে কীরকম কী হবে। যেমন তোমরা যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট করে থাকো, দেখবে ওয়েব ডেভেলপমেন্টে ফিগমা ইউজ করা হয়, যে প্রথমে ডিজাইনিং করে নেওয়ার জন্য, যে কীরকম কী হবে, কোন পেজটা কীরকম হবে, সেটাকে ডিফাইন করে নেওয়ার জন্য। সেটা হলো ডিজাইনিং। ডিজাইনের পর ডেভেলপিং, মানে যেটা কোডিং জিনিসটা, যেটা আমরা কোড করবো, যেটাকে যে আমার ডিজাইন হয়ে গেছে, এবার ওটা বানাতে হবে। সো আমার ডেভেলপিং। ওকে, সো ডেভেলপিংয়ের পর টেস্টিং। সো ডেভেলপ তো করেছি, কোড লেখা হয়েছে, এবার কোনো বাগ থাকতে পারে, মানে যে ডিবাগিংও বলা হয়, যে স্টেটটাকে। ওকে, সো যাতে বাগ কম থাকে, তো টেস্ট করবো জিনিসগুলো সব ঠিকঠাক আছে নাকি। ওকে, সো এরপর আমাদের ডিজাইনিং হয়ে গেলো, ডেভেলপিং হয়ে গেলো, টেস্টিং হয়ে গেলো। এরপর অ্যাকচুয়ালি এখানে আর অ্যাড করলে ভালো হতো, সেটা হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট, বা এখানে না করলে হয়, বাট ডিপ্লয়মেন্টের স্টেজ আছে, সেটা আমরা পরে দেখবো। ওকে, এখানে আমরা একটা বললেই হবে, বাট ডিপ্লয়মেন্টের স্টেজ থাকে। ডিপ্লয়মেন্ট মানে টেস্ট করা হয়ে গেল, তারপর আমরা ওইটাকে পাবলিকের জন্য অ্যাভেলেবেল করে দিলাম। ওকে, তো ডিপ্লয় করে দিলাম, সেটা এখানে লাগবে না, বাট পরে রয়েছে, সেটা আমরা পরে দেখবো, সেটা আমি বলে দিলাম এখানেই। সো ডিপ্লয়মেন্টের পরে এবার আমাদের চলে গেছে, পাবলিক ইউজ করতে পারছে। এবার অনেক সময় আমাদের তার মধ্যে কিছু বাগস আসবে, কিছু জিনিস আমার ঠিক করতে হবে, সো সেটা হচ্ছে মেনটেনিং। ওকে, মেনটেনিং রিলায়েবল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার সিস্টেম। আমরা অবভিয়াসলি সবসময় ট্রাই করবো যাতে আমাদের সফটওয়্যার সিস্টেমগুলো ইউজার ফ্রেন্ডলি হয়, যাতে আমাদের ইউজার খুব ইজিলি সেগুলোকে ইউজ করতে পারে। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন এর থেকে, যেটুকু বললাম এর থেকে, এটাই বেসিক। ঠিক আছে, এর থেকে কারো কোশ্চেন যেটুকু বললাম তার থেকে, এনিওয়ান কিছু, বা থামস আপ দিতে পারো যদি বোঝা গিয়ে থাকে সব কিছু। কেউ? ওকে, বলছে বোঝা যাচ্ছে। আর আর কে আছে? সৌমজিৎ, তারপর নিপা দেবনাথ, রোহিত দাস, সম্বিত নাগ। ওকে, কেউ কিছু বলছে না, যখন আমি ভেবে নিচ্ছি যে বোঝা গেছে। ওকে, ঠিক আছে। সো ওকে, সো এটা কোনো ডেফিনেশন আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের। এরপর দেখো, আমরা দেখবো যে ইভলিউশন, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু হয় ফার্স্টে, মানে এখন যখন ধরো কম্পিউটার নতুন নতুন এসছে, তো তৈরি হয়েছে কম্পিউটার। ওকে,
তো তখনও সফটওয়্যার তৈরি হতো। সো তখন থেকে তখনও কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল বা তখন কিরকম করে হতো আর এখন কিরকম করে হয়, এর মধ্যে ইভলিউশনটা সেটা আমরা দেখবো এখানে। ওকে, সো একদম ইনিশিয়াল স্টেজে যদি বলি আমি, যখন সবে আমাদের কম্পিউটার আসে, ডিভাইস আসে, তখন যখন আর কি সফটওয়্যারগুলো তৈরি হতো। ওকে, সো ওই যে জিনিসটা প্রসেসটা আমরা কিছুটা কম্পেয়ার করতে পারি আর্টের সঙ্গে। ওকে, সো কেন আমি বলছি, কারণ হয় না কিছুটা এরকম জিনিস হতো যে আমার রিকোয়ারমেন্ট বলে দিল যে এটা চাই, ঠিক আছে। তো আমি ড্রয়িংয়ের সাথে কম্পেয়ার করি, তুমি বললে যে তোমার একটা বুদ্ধার ড্রয়িং চাই। ওকে, এখন আমাদের যে ডেভেলপার, সে একটা ফাঁকা ক্যানভাস পেয়ে গেছে, সে এবার তার মানে মনের মতো করে ওই বুদ্ধাটা ড্রয়িং করবে। ওকে, সো ফার্স্টে ছিল এরকম কিছুটা ব্যাপার, তুমি সফটওয়্যার বলে যে আমার এরকম সফটওয়্যার চাই, তারপর সে ডেভেলপারটা নিজের মতো করে তৈরি করতো। ওকে, সো এই যে এরকম ছিল ফার্স্টে। ওকে, তো আমরা ফার্স্টে আর কি আমাদের স্ট্রাকচার ছিল না, যে মানে এই স্ট্রাকচার ফলো করতে হবে এটার পর এটার পর এটা, সেই জিনিসটা প্রথমে ছিল না আমাদের। ওকে, সেটা ছিল ফার্স্ট স্টেজ। ওকে, এবার সেকেন্ড স্টেজে কী হয়, সেকেন্ড স্টেজে তখন আসে যখন আর কি আমাদের একদম ইনিশিয়াল স্টেজে। ওকে, সফটওয়্যার ডেভেলপমেন্টের তখন আর কি আমাদের ডেভেলপার নাম্বারসই অনেক কম ছিল, ঠিক আছে। সো এবার যখন ডেভেলপার নাম্বারসই কম, তখন স্ট্রাকচারের খুব একটা দরকার হতো না। তার কারণটা হচ্ছে আমাদের এরকম খুবই কম হতো যে কোনো একটা সফটওয়্যারের উপর কেউ কাজ করেছে, দেন ওইটার উপর কেউ কাজ করবে। এরকম প্রসেস যখন হতো, তখন আমাদের স্ট্রাকচার দরকার বেশি, যেহেতু যদি স্ট্রাকচার থাকে তাহলে আমাদের মাল্টিপল পার্সন বা মাল্টিপল লোক একটা জিনিসের উপর সহজে কাজ করতে পারবে। ওকে, সো আমরা ইনিশিয়াল স্টেজে ডেভেলপারই প্রচুর কম ছিল, তো তখন জিনিসটা ছিল আর্টের মতো, যেটা বললাম। আর এরপর আমাদের আস্তে আস্তে ডেভেলপারের নাম্বার বাড়তে থাকে, এবং তখন কিছু আমাদের ছোটো ছোটো ফ্রেমওয়ার্কসের ইন্ট্রোডাকশন হয়। ওকে, কিছু ছোটো ছোটো ফ্রেমওয়ার্ক এবং যেগুলোকে ফলো করা হতো। ওকে, বাট এই ফ্রেমওয়ার্কগুলো পুরো পারফেক্ট ছিল না মানে জাস্ট কিছুটা আর কি বলতে পারি উপরের লেভেলে বলা হতো যে প্রথমে এটা করা হবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, জাস্ট লাইক দিস, যে এরকম একটা আইডিয়া, জাস্ট প্রথমে একটা রিকোয়ারমেন্ট শুনতে হবে, তারপর প্ল্যান বানাতে হবে, তারপর বিল্ডিং শুরু করে দিতে হবে। তারপর কিছুটা এরকম স্ট্রাকচার ছিল যখন সেকেন্ড স্টেজের কথা বলছি। এরপর আস্তে আস্তে অনেক ডিসিপ্লিন এবং ইঞ্জিনিয়ার্ড ওয়েতে সফটওয়্যারগুলো ক্রিয়েট করা শুরু হয়। ওকে, সো এটা হচ্ছে থার্ড স্টেজ বা ইভলিউশন অফ আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি বলতে গেলে তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট শুধু হচ্ছে ডেফিনেশনটা আর আন্ডারস্ট্যান্ডিংটা, যে হচ্ছে আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা কী জিনিস, এই দুটো জিনিস তোমাদের ইম্পর্টেন্ট এইটুকুর মধ্যে। ওকে, ইভলিউশন থেকে কোশ্চেন আই থিঙ্ক আসবে না, বাস জেনে রাখা যে কিরকম করে এসছে জিনিসটা। ওকে, সো এরপর দেখো আমরা মেনলি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টপিকটাতে সাবজেক্টটাতে কী শিখছি, যে সফটওয়্যার কীভাবে ডেভেলপ করবো স্টেপ বাই স্টেপে। সো এটার জন্য আমাদের ইম্পর্টেন্ট কি, যে সফটওয়্যারটাকে ভালো মতো বোঝা, সফটওয়্যার যে টাইমের সঙ্গে ইভলভ হচ্ছে সেই জিনিসটা ভালো মতো বোঝা, তাহলে আমরা যে প্রেজেন্ট টাইমে যেরকম সফটওয়্যার ডেলিভার করা দরকার সেরকম সফটওয়্যার ডেলিভার করতে পারবো। ওকে, সো আমরা এবার দেখবো যে ইভলিউশন অফ সফটওয়্যার বা ইভলভিং রোল অফ সফটওয়্যার। সো দেখো, ইন দ্য বিগিনিং when computers are first developed, softwares had a restricted role. মানে যে আমাদের ইনিশিয়াল টাইমে যখন সফটওয়্যার ডেভেলপ হতো, সেই সফটওয়্যারগুলো ইনিশিয়ালি যে টাস্ক হতো বা যে কাজ হতো সেটা স্পেসিফিক হতো, যে একটাই কাজ করে, এই একটা সফটওয়্যার আছে যেটা এই কাজটাই করে। জিনিসটা হচ্ছে এরকম হতো। যদি এক্সাম্পল দিই আমি, এক্সাম্পল হচ্ছে সিম্পল ক্যালকুলেটর। ওকে, এক্সাম্পল হচ্ছে সফটওয়্যার লাইক সিম্পল ক্যালকুলেটর ডিজাইন ফর স্পেসিফিক কম্পিউটার্স। ওকে, হ্যাঁ, আরেকটা জিনিস যে এই আমাদের একদম বিগিনিং টাইমে যে সব সফটওয়্যারগুলো তৈরি হতো, সেই সফটওয়্যারগুলো আমাদের যেটা আমি জাভাতেও, যদি জাভার ক্লাসকে করে থাকো তাহলে আমি একটা জিনিস বলেছিলাম যে বেশিরভাগ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ছিল আগে, সেগুলো একটাই আর্কিটেকচারের সঙ্গে কাজ করতো, যেটা যেটা বানানো হতো। তো সেই জিনিসটা এখানেই বলছে যে আমাদের এই যে সফটওয়্যারগুলো
এই সফটওয়্যারগুলো স্পেসিফিকলি একটাই কোনো পার্টিকুলার হার্ডওয়্যার বা পার্টিকুলার আর্কিটেকচারের উপর কাজ করতো। ওকে, সো আমাদের ইনিশিয়াল স্টেজে আমাদের যে সফটওয়্যারগুলো ছিল সেগুলো এরকম ছিল, রিজিড, নির্দিষ্ট একটা আর্কিটেকচারের উপর কাজ করবে, নির্দিষ্ট একটাই কাজ করবে, যেমন ক্যালকুলেটের কাজ একটাই, ক্যালকুলেট করা। ওকে, আর একটাই যেটার জন্য বানানো হবে, যে হার্ডওয়্যার বা যে আর্কিটেকচারের জন্য, তার উপরে শুধু কাজ করবে। তো আমাদের ইনিশিয়াল স্টেজে সফটওয়্যারগুলো ছিল কিছুটা এরকম। ওকে, সো দেন নেক্সট স্টেজে আসি। নেক্সটে কি বলছে যে উইথ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি, স্পেশালি ইন কম্পিউটিং পাওয়ার অ্যান্ড কানেক্টিভিটি, দ্য রোল অফ সফটওয়্যার এক্সপ্যান্ডেড সিগনিফিকেন্টলি। মানে আমাদের যখন কানেক্টিভিটি, মানে ইন্টারনেটের কথা বলা হচ্ছে, কানেক্টিভিটি বাড়ে আর কম্পিটিশন পাওয়ার বাড়ে। ওকে, কম্পিউটারের কম্পিটিশন পাওয়ার যখন বাড়ে, তখন আমাদের যে ধরনের সফটওয়্যারগুলো ক্রিয়েট হয় সেগুলো মাল্টিপল টাস্ক অ্যাট টাইম করতে পারে। যেরকম এখানে এক্সাম্পল দিয়েছে হচ্ছে একটা মাইক্রোসফট অফিসের। ওকে, সো তোমরা জানো মাইক্রোসফট অফিস ইউজ করে ছোটো থেকে। মাইক্রোসফট অফিসের মধ্যে অনেক সফটওয়্যার রয়েছে, যেরকম ওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে এখন পাওয়ার পয়েন্টে জিনিসটা আমি প্রেজেন্ট করছি, পাওয়ার পয়েন্ট রয়েছে, আর অনেক কিছু রয়েছে। সো নেক্সট স্টেজে আমাদের এরকম ধরনের সফটওয়্যার ডেভেলপ হওয়া শুরু হয়। ওকে, এবার থার্ড বা প্রেজেন্ট স্টেট যা বলবো আমরা। ওকে, সো এখন যে ধরনের আমাদের সফটওয়্যার তৈরি হচ্ছে সেগুলো খুব ডাইনামিক নেচারের। তার মানেটা কি? তার মানে যেটা এখানে লেখা রয়েছে যে দ্য ইভলভিং রোল ডেমনস্ট্রেট দ্য ডাইনামিক নেচার অফ সফটওয়্যার। ইট কন্টিনিউয়াসলি অ্যাডাপ্টস টু মিট দ্য চেঞ্জিং নিড অ্যান্ড ডিম্যান্ডস অফ ইউজার অ্যান্ড বিজনেসেস। মানে এখনকার যেসব সফটওয়্যারগুলো সেগুলো খুবই ডাইনামিক। যেমন তুমি এখন যদি যে কোনো ওয়েবসাইট ঢুকে যাবে, 10টার মধ্যে 5টা ওয়েবসাইট দেখবে যে কোনো কিছু এআই রিলেটেড জিনিস রয়েছে। ধরো পিডিএফ ঢুকে গেলে দেখবে পিডিএফ এআই দ্বারা এনহ্যান্স করা হচ্ছে, কোনো ছবির এডিটিংয়ের কোথাও ঢুকে গেলে দেখবে এআই দ্বারা এডিট করা হচ্ছে। সো এরকম এখন সফটওয়্যার ক্রিয়েট হচ্ছে যেগুলো আমাদের খুবই ডাইনামিক, এবং দেখবে নেক্সট যেই জিনিস আসবে সেই জিনিসের সঙ্গেই ওই জিনিসটা একসাথে মার্জ করে দেওয়া হবে। সো এটাই বলছি আমাদের এখনকার যেসব সফটওয়্যারগুলো সেগুলো খুবই ডাইনামিক নেচারের। ওকে, সো আমরা যদি প্রেজেন্ট ডেতে কোনো সফটওয়্যার ডেভেলপ করি, তাহলে আমাদের জানা উচিত যে এখন সফটওয়্যার আমাদের কীভাবে কাজ করে, আগে কীভাবে করতো, যাতে আমরা প্রেজেন্ট ডেতে যেরকম সফটওয়্যার কাজে লাগবে বা যেরকম সফটওয়্যার বানানো দরকার সেরকম সফটওয়্যার আমরা বানাতে পারি, বা সেরকম সফটওয়্যার বানানোর জন্য যে প্রসেস আমাদের ফলো করা দরকার বা যে স্ট্রাকচার আমাদের ফলো করা দরকার সেগুলো আমরা ফলো করতে পারি। ওকে, সো আমরা সফটওয়্যার যে ইভলিউশনটা সেটা বুঝলাম যে কীরকম করেই হচ্ছে। সো এরপর আমরা নেক্সট আসবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে জিনিসটা, মানে সাবজেক্টটা, এইটা সম্বন্ধে একটু বুঝবো আমরা। ওকে, সাবজেক্টটা নয়, এই অ্যাপ্রোচটা সম্বন্ধে একটু বুঝবো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যেটা বললাম যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য। সো এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটাকে আমরা একটা ব্রেকডাউন করবো। ওকে, সো আমার টপিকটার নাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ লেয়ার্ড টেকনোলজি অ্যাপ্রোচ। মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাকে আমরা এখানে 4টে লেয়ারে ডিভাইড করেছি। ওকে, যেখানে ইমেজে দেখতে পারো আর লেখাও রয়েছে পাশে যে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4। ওকে, সো আর ইচ লেয়ারের কিছু কাজ রয়েছে। ইচ লেয়ারের কাজ নয়, অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরো জিনিসটাকে এখানে 4টে পার্টে ডিভাইড করা হয়েছে, যাতে আমরা ইচ লেয়ারে ভালো মতো ফোকাস করতে পারি। ওকে, সরি। ওকে, সো আমরা ফার্স্ট লেয়ার দেখো কী বলেছে। ফার্স্ট লেয়ারে বলেছে যে টুলস। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করব, সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমাদের কিছু টুলস দরকার হবে। যেরকম খুব সিম্পল একটা এক্সাম্পল হচ্ছে, তুমি যদি একটা জাভা দিয়ে একটা অ্যাপ বানাতে চাও। ওকে, সো তুমি ওই অ্যাপটা প্রথমে বানাবে কোথায়? কোনো আইডি ইউজ করবে। এবার যে আইডিটা ইউজ করবে সেটাও কিন্তু ওই অ্যাপটা ডেভেলপ করার জন্য টুল একটা। ওকে, সো এরকম আমরা যে যে জিনিস ইউজ করব ওই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য, যে টুলস ইউজ করবো সফটওয়্যার ডেভেলপ করার জন্য, সেই সবগুলোর যে আমরা চুজ করব যে এই আমাদের
রিকোয়ারমেন্ট সফটওয়্যারটার। সো এরকম সফটওয়্যার বানাতে গেলে আমাদের এরকম এরকম টুলস ইউজ করা বেস্ট হবে। সো এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের লেয়ার ওয়ানে যায়। ওকে, যে আমরা কোন কোন টুলস সিলেক্ট করব। দেন লেয়ার টুতে আসে মেথডস। অ্যাকচুয়ালি মেথড মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক। ওকে, অ্যাকচুয়ালি এইখানে যে দুটো জিনিস রয়েছে, প্রসেস আর মেথড। সো এই জিনিসটাকে একটু বোঝার জন্য উল্টো করে বুঝতে সুবিধা হবে, মানে আগে প্রসেসটা বুঝে তারপর মেথডটা বুঝতে সুবিধা হবে এখানে। ওকে, সো যে প্রসেসটা ফার্স্টে বলি আমি, প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে ধরো আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে, আমার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের জন্য আমি কোন প্রসেস ফলো করলে সবথেকে সুবিধা হবে, সবথেকে এফিসিয়েন্ট হবে, সবথেকে কস্ট এফেক্টিভ হবে, সবথেকে টাইম এফেক্টিভ হবে। ওকে, সো সেইটা অনুযায়ী আমরা প্রসেসটা ঠিক করবো যে এই প্রসেস জিনিসটা করবো। এবার ওই প্রসেসটাকে ম্যাচ করার জন্য, ঠিক আছে, মানে ওই প্রসেসটার জন্য আমরা কোন মেথড বা ফ্রেমওয়ার্ক ইউজ করবো সেটাকে চুজ করবো। ওকে, মানে এটা এভাবে বোঝার জন্য সুবিধা হয় যে ওই প্রসেসটার জন্য আমরা কোন মেথডটা ইউজ করবো। ওকে, তো এটা লেয়ার 2 আর লেয়ার 3। ওকে, আর লেয়ার 4-এ কী আছে? লেয়ার 4-এ হচ্ছে দ্য কোয়ালিটি ফোকাস, মানে আমরা কি টুলস ইউজ করব সেটা দেখলাম, মেথড কোন ফ্রেমওয়ার্ক ইউজ করব, ফ্রেমওয়ার্ক ইউজ করে কোন প্রসেস জিনিসটা করব সেটা হলো। এবার আমাদের কোয়ালিটি ফোকাস মানে কি? মানে আমরা তৈরি হয়ে গেল জিনিসটা, এবার টেস্ট করতে হবে যে ওই জিনিসটা আমাদের যে মানে কোন কোয়ালিটি স্ট্যান্ডার্ডে আসছে, যে ওটা হাই কোয়ালিটি কোনো সফটওয়্যার আসছে নাকি লো কোয়ালিটি। ওকে, সো সেটা হচ্ছে আমার কোয়ালিটি ফোকাস যে পার্টটা, যে আমাদের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার। ওকে, সেই জিনিসটা আমরা এই লেয়ার 4-এ ফোকাস করব। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, তোমরা যদি কেউ নোটিস করে থাকো যে আমাদের এখানে ডেফিনেশন যেটা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের, সো এখানে ছবিটা ছিল হচ্ছে একটা ওয়াচ চারপাশে মানি। ওকে, সো এটা পারপাস রয়েছে এখানে দেওয়ার। তার কারণটা হচ্ছে দেখো, ধরো তুমি যদি অ্যাজ এ কাস্টমার, ওকে, কারো কাছে যাও একটা সফটওয়্যার বানানোর জন্য, তুমি কিন্তু এসব ওকে দেখতে যাবেন যে ও কীভাবে ডেভেলপ করছে, কী টেস্ট কীভাবে করছে, মেনটেন কীভাবে করছে, ডিজাইন কীভাবে করছে, সেটা ওর ব্যাপার। তুমি ওকে বলবে যে আমার রিকোয়ারমেন্ট এটা, আমার এই জিনিসটা চাই। আর তুমি তার সাথে দুটো জিনিস বলবে যে আমার কস্ট কতটা পড়বে তার সঙ্গে, যেটা বলছিলাম একটু আগে। আসলে কস্ট নয়, তুমি একটা জিনিস বলবে টেস্ট আমার এই জিনিসটা চাই, এই ডেডলাইনের মধ্যে, আমার এই টাইমের মধ্যে এটা চাই। এরকম তো তুমি একটা জিনিস বললে ও তোমার লাগবে 1 মাস পরে, ও দিচ্ছে 1 বছর পরে, ওরকম করে তো হবে না। ওই হচ্ছে তোমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমার চাই সেটা। সো একটা কাস্টমার যখন আসবে সফটওয়্যার বানানোর জন্য, তখন তার কাছে সে 3 জিনিস তোমাকে বলবে যে তার রিকোয়ারমেন্ট কী, তার কস্ট বাজেট কতটা, সে তুমি কিছু বলবে যে এর বাজেট লাগবে, কিছু নেগোসিয়েশন হবে সেই জিনিসটা। আর থার্ড, যে কোন টাইম লাইনের মধ্যে তার চাই। ওকে, সো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ওকে, সো আমরা এই 4টে লেয়ার মোটামুটি বুঝলাম যে 4টে লেয়ার কী কী আছে। আচ্ছা, এই 4টে লেয়ার ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে, এক্সামে আসতে পারে 4টে লেয়ার কী কী। একটু এক লাইন করে তোমরা যদি এই লেয়ারের নামগুলো লিখে 1 লাইন করে এক্সপ্লেন করতে পারো, তাহলেও ফুল মার্কস দিয়ে দেবে প্রায়। ওকে, মানে 2 থাকলে 1.5 দিয়ে দেবে মিনিমাম অন্তত, ঠিক আছে, স্যারের উপর ডিপেন্ড করে ফুল মার্কসও দিতে পারে। সো মেনলি কি, যে কোন লেয়ার্সে কোন জিনিসটা হচ্ছে এবং ওই জিনিসটা কী বোঝাতে চাইছে, মানে টুলস মানে কি, মেথড মানে কি, প্রসেস মানে কি, আর কোয়ালিটি ফোকাস মানে কি। এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হবে। ওকে, আর তোমার এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি এরকম যে পুরোপুরি থিওরিটিক্যাল সাবজেক্ট একটা, ঠিক আছে, যেখানে তোমাদের চেষ্টা করো ছোটো ছোটো জিনিস মনে রাখার, ঠিক আছে, মানে মেনলি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের এসেন্সটা মনে রাখা যে এইটা কী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা। আর তার সঙ্গে প্রতিটা জিনিসের যে জিনিসগুলো বলছে আমি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোর পয়েন্টসগুলো মনে রাখা, ঠিক আছে, পয়েন্টসগুলো একটু বুঝে মনে রাখা, তাহলে যাতে এক্সামের সময় ওইটাকে তুমি নিজের মতো লিখতে পারো। ওকে, তাহলে এই সাবজেক্ট এরকম সাবজেক্ট যে ভালো মতো নাম্বার তোলা যায় খুবই। ওকে, সো এরপর আসছে আমাদের SDLC বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওকে,
সো এটার মানেটা কি মানে এখানে আমরা কি জানবো আর কি। সো এখানে জানবো যে আমাদের একটা সফটওয়্যার ডেভেলপ হচ্ছে যে এইটার পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কী কী স্টেজেস থাকে, যেটা আমরা একটু আগে একটা বাড়ি তৈরির এক্সাম্পল দিয়ে দেখলাম, সেটা এবার আমরা অ্যাকচুয়ালি সফটওয়্যার দিয়ে দেখবো সফটওয়্যারে অ্যাকচুয়ালি কী কী স্টেজেস থাকে, একটা সফটওয়্যার ডেভেলপ করার পুরো সাইকেলটা কীরকম হয়, কী কী স্টেজেস থাকে সেগুলো আমরা দেখবো। আর এইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ওকে খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ওকে, সো দেখো অ্যাকচুয়ালি এই স্টেজেসগুলো টোটাল 7টা স্টেজ রয়েছে। স্টেজেসের নামগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এনাফ, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই স্টেজে কী কাজ হচ্ছে, আরামসে বুঝতে পারবে সেই জিনিসটা। দেখা বলে দিচ্ছি আমি, ওকে। সো আমাদের ফার্স্টে কী রয়েছে, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস কী হয়, যে আমরা এই স্টেজে কাস্টমারের রিকোয়ারমেন্টটা খুব ভালো মতো বুঝবো, ওকে। এবার দেখো আমি একটা কথা বলি তোমাদের, যে তোমার যদি ফ্রিল্যান্সিং করো, ওকে, এবার তোমরা ধরো একটা অ্যাপ বানাচ্ছ, অ্যাপ বানাবে, সেটা তোমাদের কাস্টমারের কাজ দিল যে অ্যাপটা বানাবো, ওকে। এবার ম্যাক্সিমাম টাইম আমাদের হবে যে কি, ওই যে কাস্টমার সে কোনো টেক ব্যাকগ্রাউন্ডে থাকবে না। সো সে কিন্তু আমাদের জিনিসগুলো অতটাও ভালোভাবে এক্সপ্লেন হয়তো নাও করতে পারতে পারে, যে আমরা কি চাইছে সে পুরোপুরি পারফেক্টলি তোমাকে নাও হয়তো বোঝাতে পারে। সো সেখানে কি তোমাকে রাইট কোশ্চেন্স করে তার রিকোয়ারমেন্টটাকে ভালো মতো বুঝতে হবে। সো এই যে জিনিসটা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। তোমাকে ভালো মতো অ্যানালিসিস করতে হবে তার রিকোয়ারমেন্টটা কী, সে কী চাইছে অ্যাকচুয়ালি, সেই জিনিসটা, ওকে। সো এরপর নেক্সট হচ্ছে ডিফাইনিং, ওকে। সো এখানে কি হয়, যে তুমি প্রথমত কী কী লাগবে তা দেখে নিলে, এরপর তুমি একটা রিটেন ডকুমেন্ট বানাবে, ডিফাইন করবে যে আমরা এই জিনিসটা বানাচ্ছি, তো এই জিনিসটা এই থাকবে, এই থাকবে, এই থাকবে, মানে পুরো ডিফাইন করে নিলে জিনিসটাকে, ওকে। মানে প্রথমে রিকোয়ারমেন্ট যা নিচ্ছ আর কি, সেটা ধরো যে মানে জাস্ট একটা মানে অ্যাবস্ট্রাক্ট একটা প্ল্যান আর কি, যে এই জিনিসগুলো লাগবে, ওকে। সো ওইগুলো পুরো ডিফাইন করলে তুমি একটা জায়গায়, যে এই জিনিসগুলো থাকবে তোমার মতো করে ডিফাইন করলে বা স্ট্রাকচার করলে একটা, মানে তুমি একটা ডকুমেন্ট বানালো এই জিনিসটার, ওকে। সো সেই জিনিসটা রয়েছে, ডকুমেন্টের ব্যাপারটা রয়েছে, এসআরএস ডকুমেন্ট বলা হয়, সেই জিনিসটা আমরা আসবো পরে, আজকের টপিকে নেই, ওকে। মানে জিনিসটা অ্যাকচুয়ালি ডিফাইন করে তুমি ভালো মতো যে এটা থাকবে সফটওয়্যারে, ওকে। দেন তারপর ওই যা যা লাগবে, যা ডিফাইন করলে তুমি, সেইগুলোর জন্য কী কীভাবে থাকবে ডিজাইন করবে জিনিসটাকে, ওয়েল ডিজাইনড হতে হবে অবভিয়াসলি একটা সফটওয়্যারকে, যাতে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়, ইউজার ভালো মতো এক্সপিরিয়েন্স মানে ভালো মতো ইউজ করতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিই, দেখবে তুমি যদি অনেকে জিপে ইউজ করো, অনেকে ফোনপে ইউজ করো, অনেকে এটা ভালো লাগে, অনেকে ওটা ভালো লাগে, ওকে। সো বাট একটা বেসিক জিনিস যেটা নোটিস করবে, যে আমরা যখন গুগল পে ওপেন করি, ওকে, গুগল পের যে সার্ফেসটা মানে যেই হোম স্ক্রিনটা আসে, সে অনেক ক্লিয়ার একটা ফিল হয়, যে মানে ক্লিয়ার মানে একটা সিম্পল ফিল হয় অনেকটা। বাট সেখানেই ফোনপের যদি অ্যাপ্লিকেশন অন করো, সেখানে দেখবেন অনেক কিছু রয়েছে, মনে হচ্ছে অনেক কিছু ভর্তি রয়েছে এক জায়গায়, ওকে। সো অবভিয়াসলি আমাদের জিনিসগুলো ট্রাই করবো একটা ওয়েল ডিজাইন করার। এবার এরকম না যে আমাদের গুগল পেটা ভালো ফোনপে খারাপ, বা ফোনপেটা ভালো গুগল পে খারাপ। এবার ওরা ওদের রিকোয়ারমেন্ট ফার্স্ট ডিফাইন করেছে, যে ওদের কী চাই। হয়তো সেখানে গুগল পে ভেবেছে যে আমরা লেস জিনিস রাখবো কিন্তু ক্লিয়ার রাখবো, আর হয়তো সেখানে ফোনপে ভেবেছে যে আমরা বেশি জিনিস রাখবো, ওকে। সো সেটা ডিপেন্ড করছে যে কার রিকোয়ারমেন্ট কী, সেই হিসাবে আমরা ডিফাইন করবো জিনিসটাকে, তার হিসেবে আমরা ডিজাইনটা করবো, ওকে। তো ডিজাইন হলো, ডিজাইন হওয়ার পর এবার সেটাকে রিয়েল লাইফে মানে আনতে হবে, সেটা করতে হবে, কোড করতে হবে, কোড লিখতে হবে। তো সেই স্টেজটাই এখানে বলা হচ্ছে কোডিং, ওকে, সিম্পল। দেন টেস্টিং, কোড তো লেখা হয়ে গেল, এবার এরকম তো না যে কোড লেখা হয়ে গেছে এবার চলো ডিপ্লয় করে দাও, দিয়ে দাও পাবলিককে, পাবলিকের যা অসুবিধা বুঝে নেবে ওরা। ধরো তুমি কিউআর দিয়ে স্ক্যান করলে টাকা পাঠাবে কাউকে, পাঠালে চলে গেল অন্য কারোর কাছে, এরকম হলে তো হবে না। তো প্রথমে টেস্ট করতে হবে যে সব ঠিকঠাক আছে নাকি, যেরকম ওয়েতে ওয়ার্ক করা দরকার সেরকম ওয়েতে ওয়ার্ক করছে নাকি, সব পারফেক্টলি রয়েছে নাকি, ওকে। সো এর জন্য দরকার কি টেস্টিং, অনেক রকম টেস্টিং মেথড রয়েছে যেগুলো আমরা শিখবো, ওকে। পুরো টেস্টিংয়ের জন্য পুরো একটা ইউনিট রয়েছে তোমাদের, ঠিক আছে, ওকে।
সো টেস্টিং হয়ে গেল, সব ঠিকঠাক আছে। এরপর কি হবে ডিপ্লয়মেন্ট, মানে টেস্টিং হয়ে সব ঠিকঠাক আছে, এবার ডিপ্লয় করলাম, এবার পাবলিকের জন্য অ্যাভেলেবল করলাম জিনিসটাকে, এবার পাবলিক ইউজ করবে। ওকে, মানে ডিপ্লয় করা এটাই। যে ধর ওয়েব ডেভেলপমেন্টের কথা যদি বলি, একটা তুমি ওয়েবসাইট বানালে দিয়ে হোস্ট করলে, সেটাকে এবার পাবলিক অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো ডিপ্লয় করলাম আমরা। দেন মেনটেনেন্স। এবার এরকম না যে আমরা টেস্ট করেছি সব ঠিকঠাক আছে তার মানে সব ঠিকই থাকবে, এরকম নয়। হতেই পারে যে আমাদের কোনো জিনিসের জন্য কিছু যেমন সবথেকে ভালো একটা এক্সাম্পল হচ্ছে ইউটিউবের। আমার অ্যাকচুয়ালি গানটা নাম মনে হচ্ছে না, মেবি তোমাদের কারো মনে থাকতে পারে যে কোনো একটা মিউজিক ভিডিও এসেছিলো ইউটিউবে, আপলোড হয়েছিল এবং যেটার ভিউজ 1 বিলিয়ন টাচ করেছিল, সবার ফার্স্ট ভিডিও ছিল যেটা 1 বিলিয়ন টাচ করেছিল, এবং তার জন্য মানে ইউটিউবের প্রোগ্রামের অঙ্ক ছিল না যে কোনো ভিডিও 1 বিলিয়ন ভিউজ যেতে পারে কোনো ভিডিওতে, ওরকম জিনিসটা ছিলই না। সো সেখানে পরে কী করতে হয়েছে, ইউটিউবকে ওই জিনিসটা আনতে হয়েছে যে কোনো একটা ভিডিওর ভিউজ 1 বিলিয়ন যেতে পারে, তো সেই জিনিসটাকে ওদের আপডেট করতে হয়েছে বা ইমপ্রুভ করতে হয়েছে। সো এই যে জিনিসগুলো এগুলো মেনটেন্যান্সের মধ্যে পড়ে। ওকে, শুধু এটাই নয়, তাছাড়া অনেক জিনিস হয়েছে যেমন অনেকে বাগ আসতে পারে যখন বা ডিপ্লয় করার পর হতে পারে যে অনেক বাগ আসছে, ঠিক আছে, সেটা অনেক সময় হয় যে টেস্টিং ধরা পড়ে না অনেক কিছু, যখন ইউজ হয়, যখন আমাদের প্রচুর ইউজার সেটা ইউজ করে, প্রচুর যখন হেভি লোড আসে তখন কিছু বাগস আমার সামনে আসে। ওকে, সো এইসব জিনিসের জন্য আমাদের মেনটেনেন্স দরকার হতেই থাকে কোনো একটা সফটওয়্যারের জন্য। ওকে, সো এটা হচ্ছে আমাদের পুরো একটা সফটওয়্যারের লাইফ সাইকেল, যে পুরো লাইফ সাইকেলে আমার সফটওয়্যার এই জিনিসগুলো হয়। ওকে, সফটওয়্যার ডেভেলপ করার লাইফ সাইকেল এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি। ওকে, দেন নেক্সট হচ্ছে প্রসেস ফ্রেমওয়ার্ক। ওকে, সো এটা আর কি আমাদের বলবে এখানে যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি প্রসেস ফলো করা হয়। ওকে, মানে একটা ফ্রেমওয়ার্ক যে আমরা যেসব ফ্রেমওয়ার্ক ফলো করি সেই ফ্রেমওয়ার্কের মধ্যে মেন কি কি কম্পোনেন্টস থাকে, মেন কি প্রসেস থাকে যে ফ্রেমওয়ার্কগুলোর। ওকে, সো এখানে কি বলছে দেখো, যে দ্য প্রসেস ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস আর ফান্ডামেন্টাল স্টেপস or actions that are consistently performed throughout the software development life cycle। মানে বলছে যে প্রসেস ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে যে ফান্ডামেন্টাল স্টেপ বা অ্যাকশন যেগুলো আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের এই লাইফ সাইকেলে কনসিস্টেন্টলি নেওয়া হয়, মানে সেই স্টেপগুলো নেওয়া হয় কনসিস্টেন্টলি। ওকে, মানে প্রসেসটার কথা বলছে, যে ফ্রেমওয়ার্কটা আমরা ফলো করব সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কী কী কাজ করা হবে সেই জিনিসগুলো আর কি এখানে আমরা দেখবো। ওকে, সো অ্যাকচুয়ালি সব ফ্রেমওয়ার্কের মধ্যে সব ফ্রেমওয়ার্কের মধ্যে যাই আমরা ফলো করি, তিনটে মেজর কম্পোনেন্ট আমরা খুঁজে যাবো। ওকে, সেগুলো কী কী, সেগুলো হচ্ছে আমাদের টাস্ক সেট, আমব্রেলা অ্যাক্টিভিটি অ্যান্ড প্রসেস ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটি। এগেন এটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এটা বলার পর বলেইছি কী কী ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো মাস্ট বি তোমাদের এক্সামের জন্য পড়া দরকারি। ওকে, সো একটা সময় বুঝে নিন যে এই তিনটে কম্পোনেন্টের মধ্যে কী কী হয়। ওকে, সো দেখো এবার হচ্ছে আমরা যারা সফটওয়্যার ডেভেলপ করবো তার জন্য আমাদের অনেক অ্যাক্টিভিটিস করতে হবে, অনেক টাস্ক থাকবে, অনেক কাজ থাকবে। ওকে, সো এই যে টাস্কগুলো, ঠিক আছে, সেই ছোটো ছোটো টাস্কগুলোকে একসাথে করে বানানো হয় টাস্ক সেট। ওকে, সো দেখো একটা ডেফিনেশন দেওয়া আছে, টাস্ক সেট রিপ্রেজেন্টস গ্রুপ অফ রিলেটেড অ্যাক্টিভিটিস within the process framework. These activities align with specific step in the development life cycle। মানে আমাদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যেসব টাস্কগুলো করতে হবে তার মধ্যে সিমিলার টাস্কগুলোকে নিয়ে একটা গ্রুপ বানানো, মানে গ্রুপিং করা, এবং সেই গ্রুপগুলোকে বলা হয় টাস্ক সেট। ওকে, এরপর একটা জিনিস দেখতে হবে যে টাস্ক সেটের সঙ্গে আরেকটা জিনিস রয়েছে এসকিউএ পয়েন্টস, এখানে ছবিতেও রয়েছে এই যে এসকিউএ পয়েন্টস। এসকিউএ পয়েন্টসটা কি? এসকিউএ পয়েন্টস আর স্ট্র্যাটেজিক্যালি প্লেসড উইথিন টাস্ক সেট টু অ্যাক্সেস অ্যান্ড এনশিওর দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক অ্যাট ক্রুশিয়াল স্টেজ। মানে আমাদের টাস্ক সেটগুলো রয়েছে, এই টাস্ক সেটগুলো
কতটা ঠিকভাবে পারফর্ম করা হচ্ছে সেটার একটা বলতে পারো মেজারমেন্ট আর কি আমাদের এসকিউ পয়েন্টস। ওকে, যে তার কোয়ালিটিটা একটা মেজার। ওকে, দেন আসে আমাদের আমব্রেলা অ্যাক্টিভিটিস। সো ছবিতে দেখো আমাদের এখানে টাস্ক রয়েছে। ওকে, টাস্ক, হ্যাঁ এখানে টাস্ক রয়েছে একটা, আর এই টাস্কগুলোকে নিয়ে একটা রয়েছে আমব্রেলা অ্যাক্টিভিটিস। ওকে, সো ছবি থেকে বুঝতে পারছো যে জিনিসটা কি। যে আমরা ডেফিনেশন দেখি, ডেফিনেশনে কি বলছে যে আমব্রেলা অ্যাক্টিভিটিস কোঅর্ডিনেট মাল্টিপল টাস্ক সেট ensuring alignment with the overreaching goal of the software development process। মানে প্রথমে ছোটো ছোটো টাস্ক নিয়ে টাস্ক সেট তৈরি হয়, তারপরে টাস্ক সেটগুলোকে একসঙ্গে নিয়ে আমাদের আমব্রেলা অ্যাক্টিভিটিস তৈরি হয়, যেটা আর কি আমাদের এটা এনশিওর করে যে আমাদের যে রিকোয়ারমেন্ট সফটওয়্যারের, ঠিক আছে, সফটওয়্যারটা যেরকম আর কি মানে যেটা গোল আর কি সফটওয়্যার যেরকম করতে চাইছি সেটা সঙ্গে অ্যালাইন করার যে কাজটা সেটা করা হচ্ছে আমাদের আমব্রেলা অ্যাক্টিভিটিস। যে আমাদের ওই টাস্কগুলোকে একটা একসাথে নিয়ে আমব্রেলা অ্যাক্টিভিটিস হয়, এবং আমব্রেলা অ্যাক্টিভিটিসটা এটা খেয়াল রাখে যে আমাদের যে রিকোয়ারমেন্ট সফটওয়্যারটার সেটার সঙ্গে টাস্কগুলো যাতে অ্যালাইন থাকে। ওকে, দেন অ্যাট লাস্ট রয়েছে আমাদের প্রসেস ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস। এখানে কি বলছে যে প্রসেস ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিস আর দ্য ফান্ডামেন্টাল স্টেপস consistently performed task set contribute specific activities and umbrella activities coordinate them within the broader framework। মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে আমাদের একটা বড় ওভারভিউতে মানে যেরকম আমরা করতে চাইছি সফটওয়্যারটাকে সেটার সঙ্গে এই পুরো যে সিস্টেমটা আমব্রেলা অ্যাক্টিভিটিস টাস্ক সেট পুরোটাকে অ্যালাইন করা বা ওভারভিউ যেটা সেটার মানে কাজ হচ্ছে আমাদের প্রসেস ফ্রেমওয়ার্ক অ্যাক্টিভিটিসের। ওকে, আর এর মধ্যে সেরকম কিছু নেই আই থিঙ্ক। এরপর ট্র্যাকিং রয়েছে। ওকে, তো আমি দেখি না এর কী কী বাকি রয়েছে। ওকে ওকে ঠিক আছে। ওকে, সো এটাই মেনলি আমাদের এই প্রসেস ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। এই তিনটে জিনিস আমাদের প্রসেস ফ্রেমওয়ার্কের মধ্যে ইম্পর্টেন্ট, এবং অ্যাকচুয়ালি বলতে গেলে এই তার মধ্যেও সবথেকে ইম্পর্টেন্ট যদি বলতে হয় আমাকে তাহলে হচ্ছে আমি দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে টাস্ক সেট এসকিউ পয়েন্টস। এই দুটো একসাথে বলতে পারো, টাস্ক সেট আর এসকিউ পয়েন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস খুবই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমব্রেলা অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এইটা আগেরবারও কোশ্চেন এসেছিলো, এবারও কারো 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 হয়তো ইন্টারনালে চলে আসবে এটা ইন্টারনালে। ওকে, আর টাস্ক সেট এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সো দেন এরপরে আসতে হচ্ছে আমাদের সফটওয়্যার প্রজেক্ট ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোলিং। ওকে, সো দেখো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্স্টে আমরা কী দেখলাম যে কিছু ফ্রেমওয়ার্কসের মানে সফটওয়্যার পুরো লাইফ সাইকেল দেখলাম যে কীভাবে হয় জিনিসগুলো। ওকে, আর এর মধ্যে মানে যে স্টেপসগুলো সফটওয়্যার ডেভেলপ করার স্টেপসগুলোর মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট, বা শুধু সফটওয়্যার বলা নয়, যদি তুমি যে কোনো কিছু ভেবে নাও সব কিছু ডেভেলপ করার মধ্যে সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্র্যাকিং বা মনিটরিং। ওকে, যে মানে যেটা আমাদের রিকোয়ারমেন্ট তার সঙ্গে সব কিছু অ্যালাইন রয়েছে নাকি সেটা ট্র্যাক করা, যে সব ঠিকঠাক মতো হচ্ছে নাকি সেই জিনিসটা ট্র্যাক করা। সো এই সফটওয়্যার যে মানে প্রজেক্টে ট্র্যাক করা আর ট্র্যাকিং করার পর যেসব চেঞ্জেসগুলো দরকার হয় বা যেসব জিনিসগুলো কন্ট্রোল করা দরকার হয় সেই জিনিসগুলো কন্ট্রোল করা। সো এইগুলোর টোটাল আমাদের 11টা পয়েন্ট রয়েছে। ঠিক আছে, যেগুলোর মধ্যে আমাদের যে মেজর যেসব জিনিসগুলো কন্ট্রোল করতে হয় সে সব কিছু আমাদের চলে আসে এই 11টা পয়েন্টের মধ্যে। ওকে, মানে ধরো যে এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটাকে ক্রিয়েট করার পাশাপাশি সফটওয়্যার যেভাবে ক্রিয়েট হচ্ছে তার পাশাপাশি এই জিনিসটা আমাদের নজরে রাখতে হয়। ওকে, সো ওকে, সো ফার্স্টে কী বলছে, ফার্স্টে বলছে যে মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। মানে কি, মানে হচ্ছে ভালো করে মনিটর করা হোক যে আমাদের পুরো কাজটাকে, এবং যেসব টাস্কগুলো ধরো আমরা যেটা বললাম টাস্ক সেট, যেসব টাস্কগুলো ডিফাইন করা হয়েছে যে টাস্কগুলো ফলো করা হবে সেই টাস্কগুলো
ঠিকভাবে হচ্ছে নাকি সেগুলো কন্ট্রোল করা। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজের মধ্যে পড়ে, যে টাস্কগুলোকে মানে আর কি মনিটর করা এবং কন্ট্রোল করা। ওকে, দেন পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। ওকে, তার মানে কি দেখো হতেই পারে যে তুমি কোনো একটা ভাবে বানাচ্ছ সফটওয়্যারটাকে, এবার তার মাঝে কোনো একটা চেঞ্জ করতে মনে হতেই পারে। ওকে, এবার সেটা কিন্তু কোনো বড় কোম্পানির ক্ষেত্রে ওরকম করে হবে না যে মনে হলো তুমি করে দিলে। ওকে, সো তার জন্য কী হবে, তার জন্য তোমাকে একটা কোম্পানির ক্ষেত্রে সেই জিনিসটা ভ্যালিডেট করতে হবে যে আমরা এই চেঞ্জটা করবো, সেটার ভ্যালিডেশন তোমাকে নিতে হবে হায়ার অথরিটিস থেকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের চেঞ্জ কন্ট্রোল, কী চেঞ্জ করতে হবে সেটা দরকার হচ্ছে নাকি, এই জিনিসটা আমি বুঝবো কীভাবে চেঞ্জ করতে হচ্ছে নাকি হচ্ছে না, জিনিসগুলোকে মনিটর বা ট্র্যাক করার থেকেই। ওকে, জিনিসগুলো মনিটর বা ট্র্যাক করবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ধরো যে জিনিসটা চাইছিলাম আমরা, সেখান থেকে হয়তো আমাদের অ্যালাইনমেন্টটা একটু সরে যাচ্ছে। সো অ্যালাইন করতে গেলে জিনিসটাকে আমাদের কী করতে হবে, কিছু চেঞ্জেস করতে হবে। ওকে, সেই জিনিসটা আমরা বুঝবো কী করে, আমাদের পুরো কাজটাকে মনিটর বা ট্র্যাক করলে। ওকে, সো এটা ভ্যালিডেশনের পর হচ্ছে স্কোপ কন্ট্রোল, মানে আমাদের এই যে পুরো মানে ডেভেলপমেন্টটা হচ্ছে সফটওয়্যারের, সো এই মধ্যে যে আমাদের কে এই জিনিসগুলোকে মানে ডেভেলপের মধ্যে কাজ করছে, ওকে, কে এই ডেভেলপমেন্টের জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে একটা কোম্পানির মধ্যে। ওকে, সেই জিনিসটা হচ্ছে স্কোপ কন্ট্রোল। এটা একটা মানে এই যে পয়েন্টগুলো রয়েছে বেশিরভাগই একটা কোনো বিগার কোম্পানির জন্যই, ঠিক আছে, যে ওই কোম্পানিতে একসাথে অনেক সফটওয়্যার তৈরি হচ্ছে, অনেক সফটওয়্যার পর অনেক ডেভেলপার কাজ করছে। সো কোন সফটওয়্যারটা জন্য কে অথরাইজ সেটাও কিছু চেঞ্জেস করার জন্য, সেই জিনিসটা সেটা হচ্ছে স্কোপ কন্ট্রোল আমাদের। ওকে, সো এরপর হচ্ছে নেক্সট কন্ট্রোল শিডিউল। মানে আমি যেটা একটু একটু আগে বললাম অ্যাকচুয়ালি, যে আমাদের যখন কাস্টমার আসবে, কাস্টমার আমাদের কি বলবে যে আমার এই টাইমের মধ্যে চাই জিনিসটা, আমার এই সফটওয়্যারটা 2 মাসের মধ্যে চাই। ওকে, সো এর জন্য কি দরকার, এর জন্য তুমি যখন টাস্কগুলো সেট করছো তখন তার সঙ্গে তোমার ডেডলাইন ইউজ করতে হবে, টাস্কগুলো শিডিউল করতে হবে যে এই টাস্কটা এদিন শেষ হবে, এই টাস্কটা এদিন শেষ হবে। তাহলে আমরা এস্টিমেট করতে পারবো যে কত দিনের মধ্যে আমাদের পুরো প্রজেক্ট শেষ হবে। তো সেটা এখানে বলছি যে আমাদের কন্ট্রোল শিডিউল বা শিডিউল যেটা হবে সেটা কন্ট্রোল করা, যে টাইমলাইন কন্ট্রোল করা। ওকে, দেন কন্ট্রোল কস্ট। অবভিয়াসলি আমাদের কস্ট কন্ট্রোল করতে হবে যাতে আমাদের সফটওয়্যারটা বাজেটের বাইরে না চলে যায়, যে বাজেট এস্টিমেট করা হয়েছে তার মধ্যে যা থাকে সেটা হচ্ছে কস্ট কন্ট্রোল, আমাদের যে কস্টটা ঠিক থাকবে। ওকে, দেন কোয়ালিটি কন্ট্রোল। অবভিয়াসলি কোয়ালিটিটা দেখতেই হবে যে আমাদের সফটওয়্যারটার রিকোয়ারমেন্ট যেটা রিকোয়ারমেন্ট সফটওয়্যারটার, তার জন্য ওর কোয়ালিটি পারফেক্ট নাকি। ওকে, দেখা হলো তো মানে যে কাস্টমার তার এরকম সফটওয়্যার আছে যেটা হচ্ছে 1000টা মিনিমাম মানে 1000টা ম্যাক্সিমাম ইউজারকে হ্যান্ডেল করতে পারবে। এবার দেখো তুমি যেই কোয়ালিটির সফটওয়্যার বানিয়ে দিলে সেটা ক্যাপাসিটি হচ্ছে ও 250 থেকে 500টাই শুধু হ্যান্ডেল করতে পারবে, তার বেশি হলে ওর আর কি খতম আর কি। সো ওরকম হতে হবে না। সো কোয়ালিটি এনশিওর করতে হবে যে আমাদের যেরকম কোয়ালিটি দরকার রিকোয়ারমেন্ট যেটা, সেই হিসাবে কোয়ালিটি ঠিক থাকে। দেন কন্ট্রোল কমিউনিকেশন, তার মানে কি এটার মধ্যে কী হয় যে আমাদের প্রথমে রিকোয়ারমেন্ট জানলাম যে ইউজার থেকে যে এইটা আমরা বানাবো, সব সফটওয়্যার রিকোয়ারমেন্ট বললো যে এরকম এরকম চাই, ঠিক আছে, এবং এরপরেও আমাদের কিন্তু ওই সফটওয়্যারটার মধ্যে যেটা আমি বললাম যে কিছু চেঞ্জেস করতে হতে পারে, ঠিক আছে, যে সব তো ডিফাইন হলো যে এইটা চাই, এর জন্য এই প্ল্যানিং করা হলো, সব ঠিক আছে, সব ডিফাইন করা হলো। এবার তারপরেও কিছু চেঞ্জ করতে হতে পারে। এবার এই চেঞ্জেসের জন্য, ঠিক আছে, এবার কোনো একটা কোম্পানিতে আলাদা আলাদা সব সেপারেট জায়গা থাকে, যেমন এই ফার্স্ট স্টেজে এটা হলো, সেকেন্ড স্টেজে এটা হলো, থার্ড স্টেজে এটা হলো। এবার কোনো চেঞ্জেস করতে হলে দেখা প্রথমে রিকোয়ারমেন্ট জানা হয়েছে কী কী লাগবে, তারপর ডিফাইন করা হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, ডিজাইনিং করা হয়েছে। ওকে, দেন তারপরে কোডিং করা হচ্ছে। তো কোডিং করতে গিয়ে মনে হলো যে একটা ডিজাইনিংয়ের জায়গায় একটা চেঞ্জেস করলে ভালো হয়। ওকে,
তার জন্য কি করতে হবে, যে যে আমাদের কোডিং ডিপার্টমেন্টে যে কাজ করছে যারা, তাদেরকে কমিউনিকেট করতে হবে তার অন্য ডিপার্টমেন্টের সাথে, যেটা ডিজাইনিং এর ডিপার্টমেন্ট, তার সঙ্গে। সো এইসব জিনিসগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল কমিউনিকেশনের মধ্যে পড়ে। ওকে, দেন রিস্ক কন্ট্রোল মানে এটা অ্যাকচুয়ালি এখানে খুবই কম দরকার হয়, বাট ইম্পর্টেন্ট এখানেও। রিস্ক কন্ট্রোল মানে হচ্ছে যে আমাদের যেটা আউটকাম, আমাদের যে সফটওয়্যার বানানো হচ্ছে সেটার আউটকাম যাতে এরকম কিছু না চলে আসে যেটা আমাদের কাস্টমার চায় না, বা আনপ্রেডিক্টেবল কিছু না আউটকাম চলে আসে, সেটাই হচ্ছে রিস্ক কন্ট্রোল। ওকে, কন্ট্রোল প্রকিউরমেন্ট। ওকে, সো এটা হচ্ছে আর কি আমাদের সব রিস্ক কন্ট্রোল হলো। এরপরে আর কি যে আমাদের সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এরপরেও সফটওয়্যার ডেভেলপ হওয়ার পর যেসব জিনিসগুলো, যে মেনটেন্যান্সের জিনিস থাকে, আরও কিছু কাজ থাকে, এবং সেসব জিনিসগুলো ট্র্যাক করা হচ্ছে এই আমাদের কন্ট্রোল প্রকিউরমেন্টের মধ্যে আসে। ওকে, অ্যান্ড দেন আমাদের কন্ট্রোল স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট মানে কি, এটা মানে হচ্ছে আর কি যে আমাদের পুরো সফটওয়্যার ডেভেলপমেন্টের যে পুরো প্রসেসটা, ওকে, সো এর মাঝে মাঝে আমাদের যে আর কি কাস্টমার, সে তাকে স্টেক হোল্ডার বলা হচ্ছে, ওকে। সো তার থেকেও ফিডব্যাক নিতে হবে যে এরকম চলছে কাজটা, যে এরকম হচ্ছে। সো এবার এটা কি ঠিক হচ্ছে, মানে যেরকম চাইছে রিকোয়ারমেন্ট তোমার যেরকম ছিল তার সঙ্গে অ্যালাইনমেন্ট এটা রয়েছে। এবার দেখা হলো সে যেটা বলেছিল তুমি নিজেও সেটা বুঝেছো, এবার বুঝে তুমি পুরো বানিয়ে ফেলেছো। এবার বানানোর পর এবার যে কাস্টমার তোমাকে বলছে যে আমি তো এরকম বলিনি, তুমি তো অন্যরকম বানিয়ে ফেলেছো, ওইটা কত অসুবিধা। তো তার জন্য কি, তার জন্য কিছু কিছু স্টেজে, যে একটা স্টেজ কমপ্লিট হলো এবং সেটার যা তোমরা ডিফাইন করলে, সেটা যে তোমার স্টেক হোল্ডার বা তোমার কাস্টমার তার সঙ্গে তুমি শেয়ার করলে যে এই জিনিসটাকে এরকম করে করা হবে, আপনি কি এরকম চাইছিলেন। ওকে, সো সো এই জিনিসটা বলছে যে কন্ট্রোল স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, মানে তার সঙ্গে এঙ্গেজ করা। ওকে, সো আমাদের এই সব জিনিসগুলো একটা সফটওয়্যার ডেভেলপ করার সময় মনিটর করতে হয় এবং কন্ট্রোল করার চেষ্টা করতে হয়। ওকে, আর চেষ্টা করতে হয় কারণ কি, কারণ সবসময় এরকম না সবসময় কন্ট্রোল করাই যাবে পারফেক্টলি 100%, তাহলে কন্ট্রোল করার চেষ্টা করতে হয়। কারণ হচ্ছে হতে পারে যে সে তার দরকার ছিল 1 মাসের মধ্যে, তোমরা এবার ডেডলাইনে মিট আপ করে উঠতে পারো নি, কিছু মানে 10-12 দিন এগিয়ে গেছে, তো হতে পারে সেরকম। ওকে, সো সেটা এবার চেষ্টা করতে হবে যাতে পারফেক্টলি অ্যালাইন হয় যা আমাদের কাস্টমার চেয়েছে তার সাথে। ওকে, সো এইটার এই পর্যন্তই। আর তারপর হচ্ছে নেক্সট আমাদের, এটি হচ্ছে লাস্ট টপিক, CMMI মডেল। ওকে, বা টেকনিক। CMMI টেকনিক মানে কি, মানে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন। ওকে, সো দেখো এটা ডেফিনেশন দেওয়া রয়েছে, ডেফিনেশন ওই নোটসও দেওয়া রয়েছে, পড়ে নিতে পারো। বা এটা যদি আমি সহজ ভাষায় বলি কিছুটা, এই জিনিসটা ছিল এরকম যে তোমার একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, ঠিক আছে, এবারে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিটা, মানে এইখানে আমরা এই যে টেকনিকটাতে, এই টেকনিকটা শুধু আমরা একটা সফটওয়্যারের উপর ফোকাস করবো না, সফটওয়্যারটা ভালো হচ্ছে কীভাবে সে জিনিসটা শুধু ফোকাস করবো না, আমরা এই টেকনিকে ফোকাস করি পুরো অর্গানাইজেশনটার উপর, যে পুরো অর্গানাইজেশনটা যেরকম স্ট্রাকচার রয়েছে, যেরকম জায়গায় রয়েছে, সেখান থেকে সেটা বেটার কীভাবে করা যায়, এবং যাতে সেই অর্গানাইজেশন থেকে যেসব সফটওয়্যারগুলো ডেভেলপ করা হবে সেগুলো বেটার হয়। অ্যাকচুয়ালি তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এটা দিয়েছে, বাট এই যে জিনিসটা, মানে এই CMMI মডেলটা, এটা যে কোনো ফিল্ডে, যে কোনো অর্গানাইজেশনের উপরেই লাগু হয়, ঠিক আছে, মানে অ্যাপ্লিকেবল এই জিনিসটা। ওকে, সো ডেফিনেশন দেখো কি বলছে, ডেফিনেশন বলছে যে CMMI হেল্পস অর্গানাইজেশনস কুইকলি আন্ডারস্ট্যান্ড দেয়ার কারেন্ট লেভেল, মানে তারা কোন লেভেলে অপারেট করছে কারেন্টলি সেটাকে ডিফাইন করতে, বুঝতে হেল্প করে। লেভেল অফ ক্যাপাবিলিটি অ্যান্ড পারফরমেন্স ইন দ্য কনটেক্সট অফ দেয়ার ওন বিজনেস অবজেক্টিভস অ্যান্ড কম্পেয়ার টু সিমিলার অর্গানাইজেশনস, মানে মানে সে যে ফিল্ডে রয়েছে, সেই অর্গানাইজেশনটা যে ফিল্ডে রয়েছে, সেই ফিল্ডে আর যে অর্গানাইজেশন রয়েছে তার সঙ্গে একটা কম্প্যারিজনে বুঝতে পারে আমাদের এই টেকনিক ইউজ করে কী হবে। কারণ হচ্ছে এই টেকনিকটা অ্যাকচুয়ালি কিছু স্টেজেস থাকে। ওকে, এখানে বলেছে কিছু লেভেলস থাকে, স্টেজেস বা লেভেল থাকে কিছু। ওকে,
সো এবার আমাদের কিছু প্যারামিটার্স থাকে, সেই প্যারামিটার্সগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের একটা অর্গানাইজেশন বুঝতে পারে সে কোন লেভেলে রয়েছে কারেন্টলি, এবং সে তার সঙ্গে অন্য কোনো যে কম্পিটিটর রয়েছে বা অন্য কোনো অর্গানাইজেশন রয়েছে তারও সে লেভেল ডিফাইন করতে পারে এই টেকনিক ইউজ করে, এবং সে এই যে লেভেল দুটো, তার যে লেভেল এবং তার সঙ্গে সিমিলার যে অর্গানাইজেশন লেভেলটা, এগুলো কম্পেয়ার করতে পারে। ওকে, আর আমাদের এই টেকনিকটার মেন উদ্দেশ্য হচ্ছে একটা অর্গানাইজেশন কোন লেভেলে রয়েছে কারেন্টলি সেটাকে বোঝা, আর সেটা বেটার লেভেলে কীভাবে যাবে, যেতে পারে, তার জন্য কিছু অ্যাডভাইস দেওয়া। ওকে, সিম্পলি জিনিসটাকে একটু ছবির দ্বারা বোঝাচ্ছি। ওকে, সো এখানে মেনলি আর কি আমাদের দুটো লেভেল থাকে, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাচুরিটি লেভেল, আর একটা হচ্ছে এখানে রয়েছে, এখানে দেওয়া রয়েছে, এখানে, হ্যাঁ এখানে দেওয়া রয়েছে যে লেভেল অফ ক্যাপাবিলিটি। ওকে, একটা হচ্ছে ক্যাপাবিলিটি লেভেল, আর একটা হচ্ছে আমাদের ম্যাচুরিটি লেভেল। ওকে, সো অ্যাকচুয়ালি বলতে গেলে ম্যাচুরিটি লেভেলটা একটা বিগার একটা আইডিয়া দেয় আমাদের পুরো জিনিস সম্বন্ধে, পুরো অর্গানাইজেশন সম্বন্ধে। আর ক্যাপাবিলিটি লেভেলটা হচ্ছে ওই অর্গানাইজেশন দ্বারা যে প্রসেসগুলো ফলো করা হয় সেই প্রসেসগুলো কতটা এফিশিয়েন্ট সেটার আইডিয়া দেয় আমাদের। ওকে, সো এখানে আমি এই জিনিসটার মধ্যে প্রসেসটা ইনক্লুড করিনি, তার কারণটা হচ্ছে তোমাদের এই এত ডিটেলসে আসবে না এই জিনিসটা, ঠিক আছে, কখনোই। আর যেহেতু পুরোপুরি থিওরিটিক্যাল পার্ট আমি তোমার নোটসে ইনক্লুড করেছি, বাট এখানে দিইনি, ঠিক আছে? যে পুরোপুরি থিওরিটিক্যাল পার্ট এতই মুখস্থ করা পসিবলও না, ঠিক আছে? আর এত কিছু মুখস্থ করার দরকারও নয়, নেই কোনো। সো যেসব জিনিসটা ইম্পর্টেন্ট দরকার যেটুকু সেটুকু আমি বলছি। ওকে, বাট এখানে আমি দুটোই বলছি, ম্যাচুরিটিটা বলছি যে ম্যাচুরিটি লেভেলটা কী করে হয়, আর যে ক্যাপাবিলিটি লেভেলটা সেটা কী করে হয়, দুটোই বলছি আমি। বাট খুব একটা একটা মনে রাখলেই একটা পারবে আর কি, দুটো প্রায় প্রায় সিমিলার জিনিস। ওকে, সো দ্য ম্যাচুরিটি লেভেলটা হচ্ছে আমাদের পুরো অর্গানাইজেশনটার এখন কোন লেভেলে রয়েছে সেটা বোঝায়, ঠিক আছে? সব থেকে নিচের লেভেল হচ্ছে ইনিশিয়াল লেভেল। ইনিশিয়াল লেভেলও কীরকম? ইনিশিয়াল লেভেল মানে আমাদের কোনো প্রসেস ঠিক নেই। ঠিক নেই মিনস কি? ঠিক নেই মানে স্ট্রাকচার হইতে নেই কোনো, ঠিক আছে? মানে করতে হবে, ঠিক আছে, করো, এবং একটা তার ফলে কী হয়, তার ফলে প্রসেসের আনপ্রেডিক্টেবল হয়, ঠিক আছে? পোরলি কন্ট্রোলড, মানে সব জিনিসের উপর পুরোপুরি ভালো মতো কন্ট্রোল নেই, ঠিক আছে? পোরলি কন্ট্রোলড মিনস কন্ট্রোল কী কী জিনিসগুলো হয় সেটা বললাম, সফটওয়্যারে কী কন্ট্রোল করতে হয়, ঠিক আছে? খুবই পোরলি কন্ট্রোলড, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। ওকে, সো এর থেকে বেটার কি ম্যানেজড লেভেল, লেভেল 2। ওকে, সো এখানে কী হয়, এখানে আর কি আমাদের যেটুকু রিকোয়ারমেন্ট, ওকে, মানে যেটুকু বলে না যে না করলেই নয়, ঠিক আছে, সেটাও ঠিকঠাক মতো হচ্ছে, ঠিক আছে? সো এই লেভেল হচ্ছে ম্যানেজড লেভেল। ওকে, লেভেল 2 কোনো কোম্পানি যদি এরকম পজিশনে থাকে তাহলে সেটা হচ্ছে লেভেল 2তে বা ম্যানেজড লেভেলে রয়েছে। দেন ডিফাইন্ড মানে এখন একটা স্ট্রাকচার হয়তো রয়েছে, সব কিছু একটা ডিফাইন রয়েছে, ওয়েল ডিফাইন স্ট্রাকচার রয়েছে সব জায়গাতে। ওকে, দেন হচ্ছে আমাদের কোয়ান্টিটিভলি ম্যানেজড, মানে প্রসেসর মেজার্ড কন্ট্রোল, মানে পুরোপুরি এখন আমাদের প্রথমে কিছু স্ট্রাকচার ছিল না, তারপরে জাস্ট যেটুকু আমার দরকার ছিল সেটুকু স্ট্রাকচার হয়েছে, তারপরে আমাদের পুরো জিনিসটা স্ট্রাকচার একটা এসছে। ওকে, দেন এবার আমাদের সব কিছু স্ট্রাকচার পারফেক্টলি এবং সব কিছু পারফেক্টলি কন্ট্রোলড আর মেজার্ড। ওকে, মানে সব কিছু ঠিকঠাক কন্ট্রোল হচ্ছে, সব কিছু ঠিকঠাক মেজার থাকছে, মেজার মানে ট্র্যাকিং বা কন্ট্রোলিং, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক মতো মেজার করা হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, এটা হচ্ছে আমার লেভেল 4। আর লেভেল 5 কি? আমাদের যা যা ইমপ্রুভ করা দরকার সব ইমপ্রুভ হয়ে গেছে, মানে আমাদের অপটিমামে রয়েছি। এরপর এর থেকে আরও বেটার কী করা যায় তার জন্য কিছু করা, সেটা হচ্ছে তোমার লেভেল 5, এটা হচ্ছে অপটিমাইজেশন। ওকে, সো আমাদের কোনো একটা অর্গানাইজেশন এই লেভেলগুলো ইউজ করে বুঝতে পারে সে কারেন্টলি কোন লেভেলে বিলং করে এবং তাকে সে চেষ্টা করে যে নেক্সট লেভেলে যাওয়ার। ওকে, সো এই টেকনিকটা ইউজ হয় একটা অর্গানাইজেশনকে আরও বেটার করার জন্য, ঠিক আছে? আর আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জায়গা থেকে বললে যাতে আমাদের অর্গানাইজেশনটার সব কিছু ডেভেলপ হয় আর সেই আমাদের অর্গানাইজেশনটা ভালো মতো আরও বেটার রেজাল্ট বা সফটওয়্যার দিতে পারে বা ডেভেলপ করতে পারে সেটা দেখায়। ওকে, আর এখানে জাস্ট ম্যাচুরিটি লেভেল,
যেটা ক্যাপাবিলিটি লেভেল, সিমিলার জিনিস, জাস্ট এসব জিনিসগুলো আর কি দেখতে হবে প্রসেসের জন্য। এটা যেরকম আমাদের পুরো আর কি যে অর্গানাইজেশনের জন্য দেখা হলো যে কোন লেভেলে রয়েছে, আর ক্যাপাবিলিটি লেভেলটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রসেসগুলোর জন্য দেখা হয় যে যে প্রসেসগুলো ইউজ করা হচ্ছে সেই প্রসেসগুলো কোন লেভেলে রয়েছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের প্রসেস লেভেল, ঠিক আছে। আর এইগুলো তো ডিটেলস তো আমাদের এক্সামে আসবে না। ওকে, সো তোমাদের এটুকুই ছিল আজকের। আমি একটু কুইকলি সামারাইজ করে দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। ওকে, সো আমার কুইকলি একটু বলতে হলে, সো ফার্স্ট অফ অল এই এক্সাম্পলটা মনে রাখবে ভালো মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝার জন্য। ওকে, এটা এক্সামের জন্য না, তোমাদের জন্য, ঠিক আছে। দেন নেক্সট ইম্পর্টেন্ট ডেফিনেশন আসতেই পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেফিনেশন। ওকে, খুব ইম্পর্টেন্ট, দেখে নিও যে কী বলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড কস্ট এফেক্টিভ অ্যাপ্রোচ ফর ডিজাইনিং, ডেভেলপিং, টেস্টিং অ্যান্ড মেনটেনিং রিলায়েবল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার সিস্টেম। ডেফিনেশন ইম্পর্টেন্ট এটা। ওকে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য জাস্ট দেখে রাখা, মনে রাখা একটুখানি মনে থাকলেই হবে। ওকে, দেন লেয়ার্ড অ্যাপ্রোচ, এটা ইম্পর্টেন্ট আমাদের। ওকে, কোন কোন লেয়ার রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, 4টে নাম মনে রাখতে হবে কী কী লেয়ার রয়েছে, আর 4টে নাম মনে থাকলে মোটামুটি মনে থাকবে যে লেয়ারে কী হয়। ওকে, এটুকুই ইম্পর্টেন্ট। ওকে, দেন এটা খুবই ইম্পর্টেন্ট যে 7টা লাইফ সাইকেলের 7টা স্টেজ কী কী একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য। ওকে, দেন প্রসেস ফ্রেমওয়ার্ক, যেটা বললাম যে প্রসেস ফ্রেমওয়ার্কের এই টাস্ক সেট, আনভ্যালি অ্যাক্টিভিটিস, এই দুটো ইম্পর্টেন্ট। দেন সফটওয়্যার প্রজেক্ট ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোল, এগুলো মোটামুটি অ্যাকচুয়ালি ওরকম করে আসবে না এক্সামে কখনোই যে 11টা কী কী আছে সেগুলো লেখো, এগুলো তো মোটামুটি মনে থাকলেই পারবে। ওকে, অসুবিধা হবে না অতটা। ওয়েট সেকেন্ড। ওকে ওকে, ঠিক আছে। সো এরপরে নেক্সট হচ্ছে আমাদের CMMI মডেল। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এটা ইম্পর্টেন্টটা হচ্ছে এইটা জিনিসটা বোঝায় CMMI মডেলটা কোন কাজে ইউজ হয় বা টেকনিকটা কোন কাজে ইউজ হয়। ওকে, সো কোন কাজে ইউজ হয় সেটার জন্য মেনলি ইম্পর্টেন্ট এটা। এই জিনিসটা বোঝায় যে একটা অর্গানাইজেশনকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে,